আমাকে ধরতে গিয়ে আমাকে না পেয়ে ও তখন ৮ মাসের প্রেগনেন্সি ছিল ওকে ধরে নিয়ে গেছিলো র্যাব 1-এ। তো ওকে যখন ধরে নিয়ে যায় তখন আমার কিন্তু আবার ১.৫ বছরের একটা বেবি, অর্থাৎ সে ফিডিং করে তখন যে আমার ওই বেবিটা শহীদ হয়েছেন, অর্থাৎ ওই বেবিটা র্যাবের নির্যাতনে যখন ওকে ছাড়া পায় এরপরে ইমার্জেন্সি তার করা হলো, ডেলিভারি করা হলো। ডেলিভারিতে বেবিটা হয়েছিল, কিছু সময় সে বেঁচে ছিল এবং আমি আমার সন্তানের জানাজায়ও কিন্তু হাজির হতে পারিনি। আমি পারিবারিকভাবেই আমরা মুসলিম পরিবার। মুসলিম পরিবার শুধু বললে কম বলা হবে এই জন্য যে আমার মরহুম আব্বা উনি এলাকায় একটা স্কুলের দীর্ঘদিন প্রধান শিক্ষক ছিলেন। এরপরে সরকারি বাউফল কলেজ সেখানকার প্রভাষক ছিলেন। ওনার ব্যাপারে এখনও সবাই জানেন, কথিত আছে যে উনি স্কুল থেকে যখন চলে আসেন তৎকালীন সময় ২৩ টাকার হিসাব উনি ওখানকার কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়ে সম্মানের সাথে তিনি ওখানে বিদায় নিয়েছেন এবং তারা সম্মানের সাথে তাকে বিদায় দিয়েছেন। কত সালে? এটা অনেক আগে, এটা ১৯৯২-৯৩ এই সময়ের দিকে। ৩০ টাকা তো অনেক বড়। অনেক আগে। তো উনি ৩০ বছর একটানা একটা প্রধান শিক্ষকের ভূমিকা পালন করেছেন। আমার মা অত্যন্ত পরিশ্রম করে আমাদেরকে পড়াশোনা করিয়েছেন। অর্থাৎ আমাদের মোটোটা ছিল, পরিবারের দীক্ষাটা ছিল যে আমরা কষ্ট করব কিন্তু আমরা অন্যায় করব না। আমরা হালাল উপার্জনে যতটুকু আমাদের হয় সেটা করব। আমাদের ১০ ভাই বোন। আমার আব্বা শুধুমাত্র একটা মানে স্কুলের হেডমাস্টার হিসাবে তিনি আমাদেরকে অনেক কষ্ট করে, আমি আমার বাবাকে দেখেছি, এটা এই জন্য বলি যে আমার বাবাকে দেখেছি যে আমাদেরকে রিকশায় যাওয়ার ভাড়া দিতেন, উনি হেঁটে যেতেন। তো অনেকে জিজ্ঞেস করতে যে স্যার আপনি তো হেঁটে গেলেন ছেলেদের, বলতে আমি ছেলেদের কষ্ট হোক এটা আমি চাই না, আমি কষ্ট করি। তো এভাবে বাবা মারা স্বাভাবিক করেন, কিন্তু আমার বাবা মাকে বিশেষভাবে সবার বাবা মার গুরুত্বপূর্ণ। আমি আমার বাবা মাকে দেখেছি তারা ন্যায়ের পথে থেকেছেন এবং আমাদেরকে আমার বাবা পরিষ্কার বলেছেন। আমি যখন কোর্টে ছিলাম, এটা আমার স্ত্রীর প্রসঙ্গটা এজন্য বলছি যে আমার বাবা যখন আমাকে হুইল চেয়ারে প্রথম দেখে মানে রিমান্ডে যে নির্যাতনের পরে, তখন আমার বাবা বলেছিল যে আমার ৪ ছেলে, অর্থাৎ আমরা ১০ ভাই বোনের মধ্যে আমার ৪ ভাই, ৪ ছেলেকেই তো আমি ইসলামের জন্য, দেশের জন্য আমি ওদেরকে দান করে দিয়েছি। সুতরাং ওদেরকে নির্যাতন নিপীড়ন করে থামানো যাবে না এবং আমাদের পরিবারকে আটকে দেওয়া যাবে না। সেই দৃষ্টিভঙ্গিতেই আমি যখন আমার পারিবারিক জীবন শুরু করি, আমার টার্গেট ছিল যে একজন মেধাবী সহধর্মিণী যেন আমার হয়, আমার পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম সেটার দিকে লক্ষ্য করে। আর আমি যেহেতু পলিটিক্যালি একটু সাউন্ড বা পলিটিক্যালি একটু ইনভলভ বেশি, সে কারণে আমার লক্ষ্য ছিল আমার সহধর্মিণী যেন কিছুটা প্রফেশনাল হয়। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা মস্তক অবনত করছি যে আমার সহধর্মিণী প্রফেশনাল হওয়ার পরেও সে আমার ৪.৫ বছর জেল জীবন এবং ৬৭ দিনের রিমান্ড, আমি ৪ বার জেল থেকে বের হওয়ার পরেও আমাকে বের হতে না দেওয়া, ৪ বার মানে চতুর্থতম বারে আমি বের হতে পেরেছি। বাকি ৩ বারই আমাকে জেলখানা থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং ২ বার আমাকে গুম করা হয়েছে। এই প্রত্যেকটা অবস্থায় সে আমাকে যে পরিমাণে সাপোর্ট দিয়েছে, এটা আমার পুরো জীবনের জন্য একটা সোনালি অধ্যায় এবং আমি তার চিঠিগুলো আমার কাছে সংরক্ষিত আছে। যদি কখনো সময় সুযোগ হয় এই চিঠিগুলো প্রকাশ করব ইনশাআল্লাহ। এবং সেখানে প্রত্যেকটা চিঠিতে আমার পরিবার, আমার সন্তান, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, তাদেরকে নিয়ে সে সবসময় ইতিবাচক মেসেজ আমাকে দিত যে এখানকার বিষয় নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনার ওখানকার একটু ভালো থাকার জন্য আমাদের যা করা দরকার আমরা সব সময় করব। ঈদের সময় আমার সাথে দেখা করতো, হাসি মুখে যেত, হাসি মুখে চলে আসতো। পরে আমি শুনতাম যে বাসায় এসে কান্নাকাটি করতো, আমার আব্বা আম্মা হয়তো তাকে সান্ত্বনা দিত, কিন্তু আমার সামনে তাকে আমি কখনো চোখের পানি ফেলতে দেখি নাই। তো এটা আমার জীবনের জন্য অনেক বড় অধ্যায়। আমি আমি বলতাম তখন এবং এখনও বলি যে ৪.৫ বছর আমি জেল খেটে নেই, জেল খেটেছে বেসিক্যালি আমার ওয়াইফ, জেল খেটেছে আমার বাবা মা, জেল খেটেছে আমার সন্তান, পরিবার। এটা সবাই এটা উপলব্ধি করে। সেই জায়গায় সে আমাকে অত্যন্ত মজবুতভাবে, বিশেষ করে যখন আমাকে গুম করা হয়েছিল ওই সময়টা ওর জন্য অনেক বড় ক্রিটিক্যাল ছিল, অনেক বড় ক্রিটিক্যাল ছিল। এবং আপনি এটাও জানেন যে আমাকে ধরতে গিয়ে আমাকে না পেয়ে ও তখন ৮ মাসের প্রেগনেন্সি ছিল ওর, ওকে ধরে নিয়ে গেছিলো র্যাব 1-এ উত্তরায়। তো ওকে যখন ধরে নিয়ে যায় তখন আমার কিন্তু আবার ১.৫ বছরের একটা বেবি, অর্থাৎ সে ফিডিং করে তখন। এই বেবি বাসায় রেখে আমার ওয়াইফকে জেলখানার, তার বাবাকে সে দেখতে গিয়েছিল, তার মানে আমার শ্বশুর আব্বা তখন জেলে আটক, সেই জায়গা থেকে তাকে ধরে নিয়ে গেছিলো র্যাব। এবং আমার আপনারা নিশ্চয়ই এতদিনে জেনেছেন যে আমার ওই বেবিটা
শহীদ হয়েছেন, অর্থাৎ ওই বেবিটা র্যাবের নির্যাতনে যখন ওকে ছাড়া পায়, হসপিটালে নেওয়া হলো। হসপিটালে ডাক্তার অনেকদিন চিকিৎসা করলো। চিকিৎসার পরে এক পর্যায়ে বলা হলো যে বেবিটা আসলে হয়ে গেছে, মানে রিপ্লেসমেন্ট হয়ে গেছে, যেভাবে স্বাভাবিক থাকার কথা সেই স্বাভাবিক অবস্থায় নেই। এরপরে ইমার্জেন্সি তার করা হলো, ডেলিভারি করা হলো। ডেলিভারিতে বেবিটা হয়েছিল, কিছু সময় সে বেঁচেছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে একটা মানে রাজনীতিতে আমরা এই রকম দুঃসহ জীবন যেন আর কারো না আসে, যে আমার ওই বেবিটা একদম বাসার কাছে, আমার পল্টন ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইলে, আমি সেখানে জানাজায় যখন আসতে চেয়েছিলাম, আমাকে প্রশাসন এবং আমার সংগঠনের নেতৃবৃন্দ আমাকে আসতে বারণ করেছিল এই জন্য যে তুমি আসলে তুমি, তোমার ওয়াইফ এবং তোমার পরিবার সবাইকেই তারা গ্রেপ্তার করবে, সুতরাং তুমি ধৈর্য ধরো। এবং আমি আমার সন্তানের জানাজায়ও কিন্তু হাজির হতে পারিনি। আমার সেই সন্তানকে আমরা আমার খিলগাঁয় যে কবরস্থান, ওখানে দাফন করা হয়েছে। আমি এখনও সুযোগ পেলে আমি ওর কাছে গিয়ে দাঁড়াই এবং আমি খুব আশা করি যে আল্লাহ তাআলা ওর উসিলায় অন্তত আমাকে মাফ করে দেবেন এবং আমরা জান্নাতে ওর দেখা পাবো ইনশাআল্লাহ।